গল্পের সুর এই চ্যানেলে এখন আপনাদের পড়ে শোনাব পঞ্চানন ঘোষালের একটি রহস্য গল্প, একটি নারী হত্যাকাণ্ডের কিনারা। এই অখ্যাতা নারীটি ছিল কলকাতা মহানগরীর জনয়িকা বারবনিতা। এই সহায় সম্বলহীনা রূপজীবনী নারীর জীবনকে অমূল্য জীবন বলা যায় না। সাধারণ মানুষের চোখে রাজপথে গাড়ি চাপা বেয়ারিশ কুকুরের মৃত্যু ও আততায়ীর অস্ত্রে ঘৃণ্য পল্লীতে এই দেহ ব্যবসায়িনী নারীর মৃত্যুর মধ্যে কোনো প্রভেদ না থাকারই কথা। এই জন্য তার অপমৃত্যুর করুণ কাহিনী এই শহরের নাগরিকদের মধ্যে কোনো আলোড়ন আনেনি। এ তদন্তকারী অফিসাররা ছাড়া এই মৃত্যু নিয়ে অন্য কারও মাথা ঘামাবার কথা নয়। কিন্তু সমাজের এমন কয়টি মানুষ এই ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে যে পরবর্তীকালে এই মামলার জন্য বহু লোকেরই মাথা ঘামাতে হয়। প্রকৃতপক্ষে বিচারের সময় এই অখ্যাতা নিহতা নারী প্রখ্যাতা হয়ে ওঠে। উপরন্তু এই ঘটনার সঙ্গে অপর একটি নারীর ভাগ্য জড়িয়ে থাকায় শহরের এই খুনটি নিয়ে চাঞ্চল্যেরই সৃষ্টি হয়। 1932 সালের উত্তর কলকাতার কোনো এক বেশ্যাপল্লীতে এই নিদারুণ খুনটি সংঘটিত হয়। এই সময় অন্য একটি মামলার তদন্ত ব্যাপদেশে আমাকে শহরের বাইরে যেতে হয়েছিল। হাওড়া স্টেশন হতে সোজা থানায় ফিরে শুনলাম যে সরকারি অফিসাররা জনয়িকা নারীর অপমৃত্যু সম্পর্কীয় ঘটনার তদন্তে বার হয়ে গিয়েছেন। বাঙালির শ্রেষ্ঠ শারদীয় উৎসব আগত প্রায়। এই সময় পয়সার প্রয়োজন মানুষের বেশি থাকে। এই জন্য অত্যাচারী সুবিধে মতো বেশ্যা নারীদের বাড়িতে প্রথম হানা দেয়। এজন্য আমি আমাদের এলাকাধীন বেশ্যাপল্লীগুলোতে বিশেষ পাহারার ব্যবস্থাও করেছি। এত সত্ত্বেও সেখানে কেউ খুন হলে তা আমাদের লজ্জার বিষয়। আমি চিন্তিত মনে থানার জাবেদা খাতা, জেনারেল ডায়েরি টেনে নিয়ে সেটা পড়তে শুরু করলাম। তদন্তে বার হবার আগে সহকারীরা এতে একটা প্রাথমিক সংবাদ লিপিবদ্ধ করে গিয়েছেন। এই প্রাথমিক সংবাদের প্রয়োজনীয় অংশ নিম্নে লিপিবদ্ধ করা হলো। অমুক রাস্তার 12 নং কুঠির নিচের তলার সারদা সুন্দরী বাড়িওয়ালির ভৃত্য ফাগুয়া কাহার এসে সংবাদ দিল যে তাদের বাড়ি দ্বিতলের একটি ঘরে সুকুরানী নামে এক নারী বাস করে। সাধারণত সে প্রতিদিন সকাল 7 ঘটিকার মধ্যে ঘর হতে বার হয়ে আসে, কিন্তু এই দিন বেলা 11টাতেও সে দরজা খুলে বাহিরে আসেনি। বাড়ির অন্যান্য মেয়েরা তাকে ডাকাডাকি করে, তারা দরজায় ধাক্কাধাক্কিও করে, কিন্তু তা সত্ত্বেও ঘরের ভিতর থেকে সুখুরানী ঘরের বাইরে আসেনি। এমনকি এত ডাকাডাকিতেও সে কোনো সাড়া শব্দ পর্যন্ত দেয় না। এই ব্যাপার ওই বাড়ির বাড়িওয়ালি মাকে জানানো হলে তার আদেশ মতো সংবাদদাতা এই ঘটনাটি পুলিশে জানাবার জন্য থানায় এসেছে। থানার জাবেদা খাতাটি পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে আমি দেখলাম যে উহার প্রথম থাকে উপরোক্ত সংবাদটি লিপিবদ্ধ করে উহার দ্বিতীয় থাকে জনৈক সহকারী অফিসার লিখে রেখেছিলেন, এই খাতার 1 নং থাকে বর্ণিত সংবাদের জন্য আমরা বহির্গত হলাম। এই সংবাদটি দ্রুতগতিতে পড়ে নিয়ে আমি ভাবছিলাম, কী রে বাবা, খুন নয় তো? ঠিক সেই সময় সহকারীরা কপালের ঘাম মুছতে মুছতে থানায় ফিরে এলেন। তাদের হাসি মুখে থানাতে ফিরতে দেখে আমি আশ্বস্ত হয়ে জিজ্ঞাসা করলাম, কি হে, মার্ডার না সুইসাইড? কখন ফিরলেন স্যার? আমাকে দেখে জনৈক সহকারী খুশি মনে উত্তর করলেন, একে আপনি উপস্থিত নেই তার উপর এই ঝামেলা। আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম। যাক, এখন দেখা যাচ্ছে এটা একটা সামান্য ব্যাপার, এ পিওর কেস অফ সুইসাইড। কিন্তু স্ত্রীলোকটি কেন আত্মহত্যা করলো তা জানা গেল না। যাক স্যার, মেয়েটি ভালোই ভালোই নিজেই সরে পড়ল। প্রথম সহকারীর কথাটা শেষ হওয়া মাত্র দ্বিতীয় সহকারী বলে উঠলেন, তা না হলেও যে আরও কত কচি মাথা চিবিয়ে খেত তা কে জানে। তা তো ভাই বুঝলাম। আমি নারাজিভাবে ঘাড় নেড়ে সহকারীর এই উক্তির প্রত্যুত্তরে বললাম, কিন্তু তোমাদের বন্ধুরা নিজেদের কচি মাথাগুলো ওদের বাড়ি পর্যন্ত বয়ে নিয়েই বা যায় কেন? এমনি হাস্য পরিহাসের মধ্যে আমার সহকারী জেনারেল ডায়েরিতে এই আত্মহত্যার তদন্ত সম্পর্কে রিপোর্টটি লেখা শেষ করেছে।
এমন সময় আমাদের বড় সাহেব রায়বাহাদুর প্রভাতনাথ মুখার্জি টেলিফোনে আমাকে খোঁজ করে বসলেন। টেলিফোনে আমার গলা শুনে তিনি আশ্বস্ত হয়ে উঠলেন। আরে, তুমি কলকাতায় ফিরেছ? বেশ বেশ, তাহলে ভালোই হলো। এইমাত্র খবর পেলাম যে অমুক পাড়ার একটা মেয়েকে মরা অবস্থায় পাওয়া গিয়েছে। তোমার অফিসাররা শুনলাম ওটা আত্মহত্যা বলে রায় দিয়ে এসেছে, কিন্তু আমার মনে হয় ওটা সুইসাইড নাও হতে পারে। তুমি এক্ষুনি নিজে সেখানে গিয়ে দেখো ওটা সত্যই সুইসাইড না মার্ডার। টেলিফোনটির হ্যান্ডেল যথাস্থানে ন্যস্ত করে আমি একবার মাত্র ভাবলাম, আগের ট্রেনটা ফেল করে পরের ট্রেনে এলেই হতো। অন্তত 2 ঘন্টা লেটে শহরে পৌঁছলে এত হাঙ্গামার পোহাতে হতো না। পুরো একদিন ট্রেনের ঝাঁকুনি খেতে খেতে কলকাতায় পৌঁছিয়েছি। বিশ্রামের লালসায় সারা দেহটা এমনিতে এলিয়ে পড়তে চায়। মনের জোরে দেহটা চাঙ্গা করে নিয়ে আমি সহকারীর দিকে জিজ্ঞাসু নেত্রে চাইলাম। ততক্ষণে সহকারী তার রিপোর্ট লেখালেখির কাজ শেষ করে ফেলেছেন। আমি তার হাত থেকে ডায়েরি বইটা টেনে নিয়ে সেটা পড়তে শুরু করে দিলাম। তিনি তার বিস্তৃত রিপোর্টে ঘটনাস্থলের কয়েক ব্যক্তির বিবৃতির সহিত নিজের একটা নীতিদীর্ঘ বিবৃতি সংযুক্ত করেছেন। এই সম্পর্কে তদন্তকারী সহকারী বিবৃতির প্রয়োজনীয় অংশ নিম্নে উদ্ধৃত করে দেওয়া হলো। আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখি যে ওই নারীর ঘরটির দুয়ার ভিতর হতে বন্ধ করা হয়েছে। এই ঘর হতে বার হয়ে আসবার মাত্র ওই একটাই দরজা ছিল। এ দরজায় ধাক্কাধাক্কি করে আমি বুঝতে পারি যে ভেতর হতে অর্গল বন্ধ করা হয়েছে। অগত্যা জোর করে দরজা ভেঙে আমাদের ঘরে ঢুকতে হয়। 2 জন স্থানীয় সাক্ষীর সঙ্গে ওই ঘরে ঢুকে আমরা দেখলাম যে এক নারী রক্তাপ্লুত অবস্থায় তার বিছানার উপর চিত হয়ে শায়িত। এই মেয়েটির বয়স অনুমানে 20 বৎসর মনে হলো। তার গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, গড়ন বেশ গোলগাল, নিটোল। মৃত্যুর পরও তার মুখটা ঢলঢলে কচি কচি মনে হয়। তার গলার উপরাংশে একটা গভীর ক্ষত দেখলাম। এই ক্ষত হতে রক্ত ফিনকি দিয়ে উঠে দেওয়ালে এসে পড়েছে। সারা বিছানাটা রক্তের ছাপ লেগে কালো হয়ে গেছে। অর্ধ মুষ্টিবদ্ধ হাত দুটি এলিয়ে দিয়ে সে যেন ঘুমোচ্ছে। ভালো করে চেয়ে দেখলাম যে তার চক্ষুর পাতা অর্ধ নির্মিলিত অবস্থায় রয়েছে। একটা ধারালো রক্তমাখা দোধারা ছুরি তার হাতের কাছে পড়ে আছে, কিন্তু উহা তার হাতের নাগালের বাইরে দেখা যায়। সম্ভবত প্রাণহীন দেহ মাটিতে পড়ার কালে উহা তার হাত হতে ছিটকে পড়ে। এই ঘরের এই একমাত্র দরজা ছাড়া রাস্তার দিকে 2টো মাত্র জানালা দুটোর পাল্লা খোলা ছিল। ঘরের মধ্যে কোনো বাক্স ড্রয়ার ভাঙা দেখা যায়নি, ইত্যাদি। আমি বার 2-4 সহকারীর বিবৃতির উপর ত্বরিত গতিতে চোখ বুলিয়ে নিয়ে তাকে কয়েকটি প্রশ্ন করলাম। এইসব প্রশ্নোত্তরগুলির প্রয়োজনীয় অংশ নিম্নে উদ্ধৃত করা হলো। বুঝলাম, কিন্তু এটা সুইসাইড ছাড়া আর কিছুই নয়, তা তুমি বুঝছো কী করে? হঠাৎ তুমি এই ব্যাপারে স্থির সিদ্ধান্তে এলে কেন? এটা একটা মার্ডার কেসও তো হতে পারে। না না স্যার, এ কিছুতেই মার্ডার কেস হতে পারে না। মেয়েটা প্রেমে পড়ে বা জ্বালা যন্ত্রণায় আত্মহত্যা করেছে। ওর ঘরের দরজাটা তো ভেতর থেকে বন্ধ ছিল। আমরা সকলের সম্মুখে সেটা ভেঙে ঘরে ঢুকি। ওর ঘরের জানালায় মোটা মোটা গরাদ রয়েছে। এদিকে একমাত্র এই মেয়েটা ছাড়া দ্বিতীয় প্রাণী তার ঘরে ছিল না। সে সুরক্ষিত অবস্থায় তার ঘরে শুয়েছিল। বাইরে থেকে কারো পক্ষে রাত্রে তার ঘরে ঢোকা অসম্ভব। এই অবস্থায় কে আর তাকে খুন করতে আসবে? আরে থামো থামো, প্রেম ওরা কেনাবেচা করে, এজন্য ওসবের বালায় ওদের নেই। এখন বাকি রইল জ্বালা যন্ত্রণার প্রশ্ন। কিন্তু মানুষের নাম মহাশয়, যা শোয়ানো যায় তাই সয়। দুঃখ কষ্ট ওদের গা শোয়া হয়ে গিয়েছে, এজন্য এসব তীব্রভাবে তাদের অনুভূত না হওয়ারই কথা। তবে শেষের দিকে তুমি যা বললে তা ভেবে দেখা যেতে পারে। কিন্তু তুমি ভালো করে জেনেছ তো ওই ঘর হতে কোনো অর্থ বা অলঙ্কারাদি অপহৃত হয়নি? আজ্ঞে হ্যাঁ, আমি ওই ঘরের প্রতিটি বাক্স, তোরঙ্গ ও আলমারি, মায়ের ড্রেসিং টেবিলের ড্রয়ারগুলো পর্যন্ত পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে দেখেছি যে সেগুলোর একটাও ভাঙাভাঙি হয়নি। এইসব দ্রব্যের বহির্দেশে কোনো যন্ত্রের আঘাত আমি দেখিনি। ওগুলো বাইরে থেকে খোলাও যায়নি। ওর প্রত্যেকটি বাক্স আদি চাবি বন্ধ ছিল।
আপনি স্যার এই অবস্থায় এটা খুন মনে করছেন কেন? তোমাদের সব কিছুই বজ্র আটুনি ফসকা গেরো। ওর আঁচলে একটা চাবির কথা কি তোমরা কেউ ভেবেছ? তার সেই চাবির গোছা কি যথাস্থানে সন্নিবেশিত আছে? প্রথমত এইসব মেয়ের ঘরে দোধারা ছুরি থাকার কথা নয়। এরপর তার চাবির গোছা না পাওয়া গেলে চিন্তার বিষয়। বদলোকেরা কখনো কখনো এদের ঘরে এলেও তাদের হাতিয়ার তারা সেখানে ফেলে যাবে না। হুম, আমার যেন কীরকম সন্দেহ হয়। লাশ কি তোমরা মর্গে পাঠিয়ে দিয়েছ? আমরা এবার থানা হতে বার হয়ে দুর্ধর্ষ মল্লিকবাবুর গুণধর পত্রের শ্বশুরালয়ে এসে উপস্থিত হলাম। এদের বাটির বর্তমান আবহাওয়া মল্লিকবাবুদের বাটির মতো সাবেকি নয়। অতি আধুনিকতার আবর্তনে এবারই ছোট বড় সকলে এরা হাবুডুবু। এখানে এসে প্রথমে আমরা ওই মল্লিকবাবুর গুণধর পত্রটিকে জিজ্ঞাসাবাদ করলাম। তার বিবৃতির প্রয়োজনীয় অংশ নিম্নে উদ্ধৃত করে দিলাম। আমার নাম বাবু অমুক মল্লিক, পিতার নাম অমুক মল্লিক। পাঞ্জাবি বংশোদ্ভূত হলেও 6 পুরুষ আমরা বাংলা প্রবাসী। আজ্ঞে হ্যাঁ, আমাদের উত্তরাধিকারিত্ব এই প্রদেশে প্রচলিত দায়ভাগের বদলে মিতাক্ষর আইন দ্বারা নিয়ন্ত্রিত। জন্মের সাথে আমরা পৈতৃক সম্পত্তির অধিকারী হই। পিতা কর্তৃক ত্যায্যপুত্র হওয়ার ভয় না থাকায় সহজে তাদের সাথে কলহে লিপ্ত হয়ে এদেশে ভাই ভাইয়ের মতো পিতা ও তৎপিতার সাথে পৈতৃক সম্পত্তি ভাগ বাটোয়ারা করে নিতে আমরা সক্ষম। এই সুবিধা থাকায় দুষ্ট পিতা বা পিতামহ সম্পত্তি নষ্ট করলে আমরা বাধা দিতে পারি। এদেশের পিতাদের মতো পৈতৃক সম্পত্তি খুইয়ে সন্তানদের এরা পথে বসাতে পারে না। এই জন্য আমরা পিতামহের সাথে দেওয়ানি মামলা করে সম্পত্তির জন্য পার্টিশন স্যুটে আমাকে লিপ্ত হতে হয়েছে। এই বিষয়ে আমাদের উভয়েরই অভিযোগ যে আমরা পরস্পরের পিতামহের আমলের পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিচ্ছি। আজ্ঞে হ্যাঁ, আপনি এই বিষয়ে ঠিক বুঝে নিতে পেরেছেন। আমরা ধনী বংশীয় হয় বাল্যকালে আমাদের বিবাহ হয়। ঠাকুরদার 16 বছর বয়সে আমার পিতার জন্ম হয়। আমার স্বর্গত পিতার 18 বছর বয়সে আমি জন্মগ্রহণ করি। আমার পিতামহ ও আমার বয়সের মধ্যে এজন্য ব্যবধান স্বভাবতই খুব বেশি নয়। আমাদের মতো এরূপ বহু ধনী পরিবার এইভাবে বহু পুরুষ একত্রে বসবাস করতে পেরেছে। এবার আমাকে আর কি জিজ্ঞাসা আপনি করতে চান তো বলুন। ভদ্রলোকের এই বিবৃতি হতে ভারতীয় ধনিক সমাজের এক নতুন দিকের আমি সন্ধান পেলাম। আমার এখন মনে হয় যে নরনারীর বিবাহের বয়স বেঁধে দিলেও বহু সামাজিক অপরাধের অবসান হতে পারে। অন্যথায় পিতা ও পুত্রের মধ্যেও মমতার বদলে পিঠোপিঠি ভাতৃসুলভ ঈর্ষার উদ্রেক হওয়া অসম্ভব নয়। এই একটি কারণে পত্রের বর্তমানেও মল্লিকবাবু পুনরায় দ্বার পরিগ্রহ করে তাদের সোনার সংসারে মামলা ঠোকাতে পেরেছেন। এই মামলার সংশ্লিষ্ট ধনী দরিদ্র নির্বিশেষে অন্য কয়েকটি নরনারী জীবনের ব্যর্থতার পেছনেও দেখা যায় এই বয়সের নীতিবিহীন তারতম্য। হায়, আমাদের সমাজ ও রাষ্ট্র এই বিষয় আর ভাববে কবে? এই ক্ষেত্রে আমি বুঝতে পারি যে বয়সের সান্নিধ্য হেতু এদের পরস্পরের দুর্বলতা জ্ঞাত হতে পেরেছে। এজন্য ওরা পরস্পরকে পরস্পরের প্রাপ্য সম্মান দিতে পারেনি। নিজেদের চরিত্র শুধরে নেবার বয়স অতিক্রান্ত হবার পূর্বেই এদের পুত্র পৌত্রেরা সাবালক হয়ে ওঠে। তাই এদের পারিবারিক সমস্যার সমাধান না হয়ে উহা আরও জটিলতর হয়ে ওঠে। এবার আমি এই ধনী ঘরের যুবকটিকে এই মামলার তদন্তের উদ্দেশ্যে কয়েকটি প্রশ্ন করি। আমার প্রতিটি প্রশ্নের উত্তর তিনি যথাযথভাবে দিয়ে যান। আমাদের প্রশ্নোত্তরগুলির প্রয়োজনীয় অংশ নিম্নে উদ্ধৃত করে দেওয়া হলো। এই সকল প্রশ্নোত্তর হতে এই খুনের অন্তর্নিহিত উদ্দেশ্য বোঝা যায়। আপনার স্বর্গত পিতার বিষয়ে আমি উত্থাপন করব না। আমি শুধু আপনার ও আপনার ঠাকুরদার বিষয়ে জিজ্ঞাসা করব। আপনার ঠাকুরদার মতো আপনি এপাত ওপাত না করে একনিষ্ঠতার পক্ষপাতী, এটা আপনার চেহারা দেখে ও কথাবার্তা শুনে ধারণা করেছি। আপনার স্ত্রী বড় বনেদি ঘর হতে আপনাদের ঘরে এসেছেন। অতএব ধরে নেওয়া যায় যে তিনি সুন্দরী ও গুণবতী। আপনার ও আপনার ঠাকুরদার গাত্রবর্ণ দেখে বোঝা যায় যে প্রেম করে বিবাহের রেওয়াজ আপনাদের পরিবারে নেই। এই জন্য প্রতি পুরুষের ঘরে সুন্দরী বউ এসেছে। তা না হলে আপনাদের গায়ের রং এত ফর্সা দেখা যেত না।
কিন্তু আপনি এরপর নারীর প্রণয় অভিলাষী হলেন কেন? এই সংবাদ আমরা পূর্ব হতে সংগ্রহ করেছি, অতএব উহা গোপন করে লাভ নেই। এখন বলুন, তার কবল হতে মুক্ত হয়ে হঠাৎ ফিরে এলেন কোন কারণে? মশাই, তাহলে আপনাদের নিকট সংসারের সকল বিষয় খুলেও বলতে হয়। আমার স্ত্রীকে আমি যে ভালোবাসি তা ঠিক, তার রূপে ও গুণে আমি মুগ্ধ, কিন্তু সে গান গাইতে পারে না, অথচ গান আমি বড় ভালোবাসি। এই গান হচ্ছে আমাদের একটা বংশানুক্রমিক নেশা। এই চর্চা আমাদের অধিক অধপতন হতে রক্ষা করে। কিন্তু নারীর সুললিত কণ্ঠে গান শোনার ঝামেলায় আমার কাল হলো। তা না হলে এত ব্যথা আমাকে দেবার ওই শয়তানের ক্ষমতা হতো না। আমার স্ত্রী কিছুতেই গান শিখতে রাজি না হয় আমি ওর ঘরে গিয়ে পড়ি। পরে তারই দ্বারা বারে বারে অপমানিত হয়ে আমি বাড়ি ফিরি। আমার গুণবতী স্ত্রী আমার মন বুঝে গোপনে গান শিখতে থাকে। এখন তিনি সুগায়িকার মধ্যে গণ্য হয়েছেন। এখন আমি একান্ত রূপে আমার এই সাধী স্ত্রীর অনুগত ভর্তা। আমার স্ত্রীর বিরুদ্ধে আর কোনো দুঃখ বা অভিযোগ আমার এখন নেই। পরিবর্তিত অবস্থাতে পিতামহের বিরুদ্ধে মামলা পর্যন্ত কন্টেস্ট করতে আমার মন চাইল না। এই জন্যই মামলা ইচ্ছে করে তাকে আমি জিতবার সুযোগ করে দিলাম। আমি প্রশ্ন করলাম, কয়েকটি বিষয়ে কুলোটা নারীর প্রতি আপনার ভুল ধারণা আছে। আমরা তদন্তে জেনেছি যে আপনাকে সে অঢেল ভালোবাসত, তবু আপনার ও আপনার স্ত্রীর হিতার্থে আপনার মোহ দূর করার জন্য অনিচ্ছা সত্ত্বেও সে আপনার সাথে ভদ্র ব্যবহার করেছে। এ কথা যারা জানে না তারা তা মানে না, কিন্তু আমরা তো জানি, তাই তো আমরা মানি। স্যার, এসব কুলোটা নারীদের ছলাকলার অভাব নেই। সে যাই হোক, এখন আমি আর ওকে ভালোবাসি না, তাই বোধহয় এত স্পষ্ট করে আজ তা আমি বুঝতে পারছি। ওই নারী আমাকে বহু আশা দিয়ে পরে অপমান করে ঘর হতে তাড়িয়ে দেয়। আমি মোহের ঝোঁকে আমাদের পূর্বপুরুষের স্পর্শধন্য কয়েকটা পারিবারিক গহনা তাকে সাময়িকভাবে পরতে দিই, কিন্তু ওই গহনার চতুর্গুণ মূল্যের বিনিময়ে সে ওগুলো আমাকে ফেরত দেয়। স্বর্গত ঠাকুরমা বলতেন যে ওই গহনা বংশের বাইরের কেউ ছোঁয়ামাত্র সে নিহত হবে। আমি জানি যে আমার সতীসাধী ঠাকুরমার ভবিষ্যৎবাণী বৃথা হবে না। এখনও পর্যন্ত লজ্জায় একথা আপন স্ত্রীকেও আমি জানাতে পারছি না। আমার ইচ্ছে হয় ওকে খুন করে ওগুলো উদ্ধার করে নিয়ে আসি। তবুও ভালো, আমার এই কীর্তিকলাপ আমার দুর্দান্ত ঠাকুরদা এখনও জানতে পারেননি। এসব গুহ্যতত্ত্ব তিনি জানলে এতদিন গুন্ডা নিয়োগ করে তিনি আমাকে নিহত করতেন। এগুলি দয়া করে ওর খপ্পর হতে আপনারা গোপনে উদ্ধার করতে পারেন কি? এজন্য আমি 10-20 হাজার টাকা খরচ করতে রাজি আছি। দেখুন, আপনারা তা যদি... এই যুবকের কথাবার্তায় বোঝা যায় যে বংশ পরম্পরায় খুনের নেশা এদের এখনও যায়নি। পূর্বপুরুষরা হয়তো সাক্ষাৎভাবে বহু ব্যক্তিকে খুন করেছেন, এখন ওরা তাতে ব্যক্তিগতভাবে অপারগ থাকায় অপরের দ্বারা এই কার্য করিতে থাকেন। কিন্তু এই বিষয়ে ওর ধুরন্ধর পিতামহকে বাদ দিলে সন্দেহ করার মতো অন্য কোনো মানুষ নেই। তবে এই যুবকের কথাবার্তা শুনে বোঝা যায় যে তিনি নিয়মিত সংবাদপত্রাদি পাঠ করেন না। এই জন্য তিনি তখনও জানতে পারেননি যে তার স্বর্গত ঠাকুরমাতার এত সম্পর্কিত ভবিষ্যৎবাণী ইতিমধ্যে ফলে গিয়েছে এবং তার পূর্ব প্রেমিকা ওই হতভাগিনী নারী ইতিমধ্যেই নিহত হয়েছেন। এই ভদ্রলোকের দিকটা যা জানবার তা জানা শেষ হয়েছে। এখন এর স্ত্রীর একটি বিবৃতি গ্রহণের প্রয়োজন। আমি এই সম্পর্কে প্রস্তাব দেওয়া মাত্র দাদাবাবু নামধেয় এই যুবকটি মুখ বাঁকালেন। এত আধুনিক আবহাওয়ার মধ্যে এসেও সাবেকি প্রথা তার মনকে আজও আহত করে, অথচ এর অবর্তমানে আমাকে তার বিবৃতি নিতে হবে। অগত এর স্ত্রীর ভ্রাতার উপস্থিতিতে এর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা ঠিক হলো, কিন্তু এই যুবকের স্ত্রীর রক্তে ইতিমধ্যে আধুনিকতা জেগে বসেছে। তা না হলে গান শিখে রেডিও পর্যন্ত তিনি ধাওয়া করতে পারতেন না। ভদ্রমহিলা ধীর স্থির চিত্তে এই সম্পর্কে একটি বিবৃতি দিয়েছিলেন। এই বিবৃতির প্রয়োজনীয় অংশ নিম্নে উদ্ধৃত করা হলো। আজ্ঞে হ্যাঁ, আপনি এই বিষয়ে ঠিক বলেছেন। সন্তান জন্মের সাথে সাথে তাদের প্রতি মায়ের অপত্য স্নেহ আসে,
কিন্তু তাদের প্রতি ওই জাতীয় স্নেহ বয়স্ক পিতার মধ্যে শুধু দেখা যায়। এই বয়স আমার তরুণ বয়সে আমার স্বর্গত শ্বশুর ও এখনো পর্যন্ত জীবিত দাস শ্বশুরের আসেনি। তাই তাদের স্ব সন্তানদের প্রতি কর্তব্য কাজে তাদের কোনো অবহেলা দেখিনি। কিন্তু হৃদয়হীন কর্তব্যের শেষ দশা বোধ করি ভালো হয় না। বর্তমান মামলা মোকদ্দমার মূলে আছে এই। এবার আমি আমার নিজের বিষয় বলবো। আমি বিএ ক্লাস পর্যন্ত কলেজে পড়েছি, কিন্তু বিবাহের সময় এই বিষয় আমাদের গোপন করে যেতে হয়। আমি মাত্র মামুলি লেখাপড়া বাড়িতে করেছি। এরূপ একটি মিথ্যা না বললে আমার এই সাবেকি ধনী পরিবারের বন্ধু হওয়া সম্ভব হতো না। আমাদের বিবাহের পর কিন্তু আমাদের সময় ভালোই অতিবাহিত হয়। কিন্তু হঠাৎ এই সময় আমার স্বামীর সাবেকি পারিবারিক বারটান শুরু হয়। এত সাবধানে থেকে এত চেষ্টা করেও আমি তাকে ধরে রাখতে পারি না। ওর গায়ের বস্ত্রের ও চুলের গন্ধ হতে আমার সন্দেহ হতে থাকে। কিন্তু এই বিষয়ে স্বামীকে জানালে তিনি বেপরোয়া হবেন। শিক্ষিতা হওয়ায় এই সত্যটুকু আমার জানা ছিল। আমি কৌশলে তাকে ঘরমুখ করবার চেষ্টা করি। সৌভাগ্যক্রমে তিনি আমার মতো এক দরদি নারীর কবলে পড়েন। একদিন সহ্য করতে না পেরে আমি বিষপানে অচৈতন্য হয়ে পড়ি। এই ঘটনা শ্বশুরকুলের বিরোধী ধনকুবেররা ঘটা করে এক সংবাদপত্রে তুলে দেয়। এর দ্বারা আমাদের পরিবারকে বেইজ্জত করা তাদের উদ্দেশ্য। এই শত্রুতা আমাকে একদিন পুনরুজ্জীবিত করে দিল। ওই দরদি নারী এই সংবাদপত্রটি পড়ার পর এক বালক মারফত গোপনে আমাকে একটি ব্যক্তিগত পত্র পাঠায়। সৌভাগ্যক্রমে এই সময় মামলা বাধায় আমাকে পিত্রালয়ে চলে আসতে হয়। এইখানে ওই মহিমাময়ী নারী আমার সাথে দেখা করে আমার ওই স্বামীর দুর্বলতার কারণ জানায়। আমি এই মহিলার গান রেডিওতে বহুবার শুনেছি। তার প্রস্তাব মাত্র আমি তার কাছে গান শিখতে রাজি হই। প্রতি সপ্তাহে 2 দিন অসীম ধৈর্যের সাথে সে আমাকে গান শিখিয়েছে। স্বামীর মন জয় করার জন্য 2টি গান সে আমাকে ভালো করে শেখায়। সুর, তাল, লয়ের নিগুড় অর্থ না বুঝেও শুধু অভ্যেস অনুকরণ করে করে গান দুটো হুবহু ওরই মতো করে আমি গাইতে শিখি। এরপর ওরই চেষ্টায় একদিন আমার ভাই ও ওর সাথে একটি গান রেডিওতে গেয়ে আসি। এরপর হতে ধীরে ধীরে আমার স্বামীর বার টান কমে। আমি এত গান জানি বুঝে তিনি অবাক হয়ে যান। কিন্তু আমি যে উচ্চশিক্ষিতা তা তিনি তখনও জানেন না। আজ্ঞে হ্যাঁ, আপনি এই বিষয় ঠিকই বুঝেছেন। আমি বিয়ে পর্যন্ত পড়লেও আমার স্বামী ম্যাট্রিক পাস। কিন্তু ঘর সংসার ও রান্নাবান্নার কাজে উচ্চশিক্ষার প্রয়োজন কোথায়? তবে স্বামীকে ঠিক পথে চালানোর জন্য এর প্রয়োজন আছে সত্য। ওই নারীকে আমাদের সাবেকি গহনা উপহারের বিষয় ওই নারী আমাকে বলে। তার সাথে পরামর্শ করে গোপনে ওগুলো আমাদের পারিবারিক আলমারিতে রাখা আমরা স্থির করি। আমার অসুবিধা এই যে আমার সাথে যে তার আলাপ আছে তা স্বামীকে জানাতে পারি না। ওই কুলোটা নারীর সাথে ঘরের বউর আলাপ আছে শুনলে আমার স্বামী তা বরদাস্ত করতেন না। আজ্ঞে হ্যাঁ, সত্যি আমার ওই স্নেহময়ী দিদি আমাকে নিজের প্রকৃত পরিচয় দিয়েছে। কিন্তু স্বামীর মতো আমি এই উপকারী বান্ধবীটিকে ঘৃণা করি না। তাকে আমি বাংলার এক শ্রেষ্ঠা নারী রূপে ভক্তি করে থাকি। আজ্ঞে আমার স্বামীর সংবাদপত্র পড়া অভ্যেস নেই, কিন্তু সংবাদপত্র পড়া আমার দৈনন্দিন কর্ম। তাই ওই নিদারুণ নারী হত্যার সংবাদটি আমি কাগজে পড়েছি। এর জন্য 2 রাত্রি আমি কেঁদে বিছানা ভাসিয়েছি। হঠাৎ তার মৃত্যু না হলে ওই গহনা এতদিন আমরা নিশ্চয় ফিরে পেতুম। ওই গহনাগুলো না পেলে আমার স্বামী ও দাদা শ্বশুরের বিবাদ কোনোদিন মিটবে না। কিন্তু এগুলো ফিরে পাওয়া মাত্র এই বিবাদ ক্ষণিকের মধ্যে মিটে যাবে। ওর সাথে আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ মেশানো আছে। উচ্চশিক্ষা পাওয়া সত্ত্বেও এই সংস্কার আমারও মনে বদ্ধমূল। আপন সম্বিত ফিরে পাওয়ার পর আমার স্বামীরও মনে এজন্য এতটুকু শান্তি নেই। আমার ভয় এতে তিনি আত্মহত্যা না করে বসেন। এখন আপনারা। এই ভদ্রমহিলা উচ্চশিক্ষিতা হলেও তিনি একজন ভারতীয় নারী। মূলত তিনি তাদের পারিবারিক সংস্কার আঁকড়ে ধরে থাকার পক্ষপাতী।
এই কারণে যে কোনো সংস্কারে বিশ্বাসী পরিবারের মধ্যে তিনি সগৌরবে স্থান করে নিতে পারেন। এই ভদ্রমহিলার প্রতি শ্রদ্ধায় আমার মাথা নত হয়ে আসে। তার এই দীর্ঘ বিবৃতিটি করার পর আমি তাকে কয়েকটি প্রশ্ন করেছিলাম। এই সুশিক্ষিত ভদ্রমহিলা তার যথাযথ উত্তরও দিয়েছেন। আমাদের প্রশ্নোত্তরগুলি নিম্নে উদ্ধৃত করে দেওয়া হলো। আপনি শুনেছেন যে আপনার দাদা শ্বশুর মল্লিকবাবু প্রৌঢ় বয়সে জনয়িকা বালিকাকে বিবাহ করেছেন। এ সম্বন্ধে আপনার মতামত জানতে কৌতূহল হয়। আপনারা কি তার ওই বালিকা বধূটিকে আপনাদের সাবেকি স্থান দেবেন? বাংলাদেশে একটি বিখ্যাত সাধকের উক্তি আছে, যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার তিনি প্রাণের গোসাই। এদিক হতে বিচার করলে তার সমালোচনাতে আমাদের অধিকার নেই। ঠাকুরবাড়ি তার এই বয়সে সেবা যত্নের জন্য কাঙাল হয়ে ওঠেন। এদের মধ্যে কলহ না হওয়া পর্যন্ত আমি ওকে সেবা যত্ন করতাম। এই কথা ঠিক যে এই বয়সে তার যথেষ্ট সেবা শুশ্রূষা দরকার। ওই বালিকা তাকে সেবা যত্ন দ্বারা মুগ্ধ না করলে ওই অঘটন ঘটত না। ঠাকুরবাবু মোহ দূর হওয়ার পর ওই অবলা বালাকে পরিহার করলে আমি অধিক দুঃখিত হব। প্রয়োজনের অতিরিক্ত আমাদের ধন দৌলত আছে, এখন এর কিছুটা অর্জন করার গৌরব অধিক। পৈতৃক সম্পত্তিভোগী মানুষদের আমি পরভুক পরগাছা মনে করি। আচ্ছা, রেডিও অফিসে ওই মৃতা নারীর পরিচিত এক কর্তা ব্যক্তি আছেন। আপনি তো সম্প্রতি প্রোগ্রাম পেয়ে ওখানে যাতায়াত করতেন। এই সম্বন্ধে মৃতা দিদির কাছে কোনো কিছু শুনেছিলেন? এটুকু মনে করে এ বিষয়ে আপনি জানালে আমাদের উপকার হয়। আজ্ঞে, রেডিও অফিসে ওই কর্মকর্তাটিকে আমি বহুবার দিদির সাথে দেখেছি। তাই ভদ্রলোককে বলে কই আমার মৃতা দিদি রেডিওর প্রোগ্রাম আমার পক্ষে জোগাড় করে। তা না হলে আমার মতো কাঁচা নতুন আর্টিস্ট ওখানে এত শীঘ্র পাত্তা পাবে কেন? আমি এইটুকু শুধু জানি যে তিনি ওই দিদিকে যথেষ্ট স্নেহ করতেন। আমার আসল প্রশ্নের আপনি কোনো উত্তর দিলেন না। আমার জিজ্ঞাসা হচ্ছে এই যে ওই ভদ্রলোকের স্বভাব চরিত্র কীরূপ, আর তার সাথে আপনার ওই দিদির সম্পর্কটা কী ছিল? এইটুকু জানতে পারলে এই নারী খুন সম্পর্কিত তদন্তের পথে আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আমাদের আশা এই যে এই সম্বন্ধে আপনি যথেষ্ট আলোকপাত করবেন। এ ভদ্রলোকের সাধারণ স্বভাব চরিত্র প্রশংসনীয়, কিন্তু তারও দিদির পরস্পরের প্রতি যথেষ্ট দুর্বলতা ছিল। এতে ওই ভদ্রলোকের অন্যায় হলেও দিদির কোনো অন্যায় নেই। আমি এই উভয় ব্যক্তির এই দুর্বলতাকে ভগবানের নির্দেশ মনে করতাম। এর কারণ দিদির কাছে তার বিগত দিনের জীবনী আমি শুনেছি। সাক্ষী পরস্পরের মুখে শোনা কাহিনী হতে আমি যা এতদিন অনুমান করেছি, এক্ষণে এই ভদ্রমহিলার মুখে তা সত্যরূপে শুনে পুরোপুরি মেনে নিতে পারলাম। এই ব্যাপারে এই ভদ্রমহিলার একটি দ্বিতীয় বিবৃতি আমাকে লিপিবদ্ধ করতে হয়। এই বিবৃতির একটি সংক্ষিপ্তসার নিম্নে উদ্ধৃত করা হলো। আজ্ঞে, ওই ভদ্রলোকের সহিত বাল্যকালে মৃতা দিদির বিবাহ হয়, কিন্তু জোর করে ছোট মেয়ের সাথে তার বিয়ে দেওয়াতে মন বিক্ষুব্ধ হয়। উনি বাসর ঘর হতে উঠে বাইরে যাওয়ার উছিলায় উধাও হয়ে যান। ভদ্রলোক লেখাপড়া বেশি শেখেননি, কিন্তু এখনও এমন দুটি বিভাগ আছে যেখানে লেখাপড়া না করলেও উন্নতি করা যায়। এই দুটি বিভাগ হচ্ছে যথাক্রমে পুলিশ ও রেডিও বিভাগ। ভদ্রলোক পালিয়ে দিল্লি চলে গিয়ে রেডিওতে ভর্তি হন। সেখানে তিনি তার মনোমতো এক বয়স্কা কন্যাকে বিবাহ করেন। এরপর তার এই বিভাগে উন্নতি হতে থাকে। সম্প্রতিকালে দিল্লি হতে এই শহরের স্টেশনে তিনি বদলি হয়েছেন। মেয়েদের চোখ পুরুষ অপেক্ষা বহুগুণে সতর্ক, তাই শেষ পর্যন্ত উনি দিদিকে চেনেননি। কিন্তু মৃতা দিদি ঠিক প্রথম দিনেই তাকে চিনতে পারেন। এর শেষে বিবৃতিটি লিপিবদ্ধ করে ক্ষুণ্ণ মনে আমি এই হারানো মানুষ কটির জীবন সম্বন্ধে ভাবছিলাম। নতুন ধাঁচের গহনার প্রাবল্য পুরনো গহনাগুলি গেয়া পদবাচ্য হয়, কিন্তু কিছুকাল পরে দেখা গিয়েছে যে সেই পুরনো গহনা আবার আপন গৌরবে ফিরেছে। এমনকি তারা ওই সময় এই নতুনদের অপাংক্তেয় করে তুলেছে। একসময় দেখা যায় যে মানুষ কম বয়সী কনেকে পছন্দ না করে বয়স্কা কন্যার পাণিগ্রহণে পক্ষপাতী হয়েছে। আবার কয়েক বছর পরে দেখি যে
বয়স্কা বধূর জন্য খোঁজাখুঁজি করেছে। ওই মৃতা নারীর ভাগ্যে যে সময় তার বিবাহ হয় তখন যুবকদের বয়স্কা বধূদের উপর ঝোঁক পড়ে। কিন্তু আজ তার এই পূর্বমত হয়তো পরিত্যক্ত হয়েছে। তার এই দ্বিতীয় স্ত্রী হতে নিশ্চয়ই তিনি এখন শান্তি পান না। তা তিনি পেলে এমনভাবে বারমুখ হতেন না। এই সকল সাক্ষীনীর বিবৃতির মূল্য এই মামলাতে বেশি নয়। কাল থেকে আমাদের পুরনো চোর ও পেশাদারি খুনেদের পিছনে ধাওয়া করতে হবে। তাই এদিকের আলতু ফালতু কাজ আমাদের তাড়াতাড়ি শেষ করা দরকার। আমরা আর এখানে কালক্ষেপ না করে রেডিও অফিসের দিকে রওনা হয়ে গেলাম। রেডিও অফিসে এসে ওই কর্মকর্তাটিকে খুঁজে বার করি। আমরা তার নিরালা ঘরে বসে তার একটি বিবৃতি গ্রহণ করি। এই বিবৃতির প্রয়োজনীয় অংশ নিম্নে উদ্ধৃত করে দেওয়া হলো। সত্যি আমার দুবার বিবাহ হয়েছে, কিন্তু এ বিষয়ে আপনারা জানেন কি করে? প্রথম বিবাহের বিষয়ে আমার ভাষা মনে পড়ে। আমার প্রথমা স্ত্রী এখন কোথায় তা জানি না। তার সাথে বিবাহ হলেও কুশণ্ডিকা হয়নি। আজ্ঞে, আমার পারিবারিক সম্পর্ক এখন মর্মান্তিক, কিন্তু এত শত আপনি জানেন কি করে? এক বয়স্কা শিক্ষয়িত্রীকে আমি বিবাহ করেছি। ছোট কন্যাকে বউ করে নিজেদের ভাবধারা দিয়ে নিজেদের মতো করে নেওয়া যায়, কিন্তু এই সকল বয়স্কা কন্যারা বাইরের বেনজলের মতো নিজস্ব চিত্ত প্রস্তুতি সমেত পরের ঘরে ঢুকে সেখানকার শান্তি নষ্ট করে। এই ভুল শুধরাবার কোনো উপায় নেই। সত্যি একটা গহনা কদিন আগে পার্সেল যোগে পেয়েছি। ওর ভিতর এরূপ লেখা ছিল, এটা আশীর্বাদের দিন তোমার মা আমাকে দেন, কিন্তু উহাতে প্রেরকের কোনো নাম ঠিকানা নেই। এই উপলক্ষ করে আমাদের স্বামী স্ত্রীতে আজও কলহ হয়েছে। আজ্ঞে, এ কি আশ্চর্য বিষয় আপনি অবতারণা করলেন! আপনারা পুলিশ হলেও দৈবজ্ঞ হন কি করে? ওই লব্ধ প্রতিষ্ঠিত সঙ্গীতজ্ঞা মহিলার উপর আমার দুর্বলতা কেন আমি সংগ্রহ করলাম তা জানি। তার সংযমশীল হাসির প্রতিটি কণিকা যেন ফুল হয়ে ঝরে পড়ে। আমার মনে হতো সেই বুঝি কত যুগের আমার আপনার লোক। এই কয়েকদিন সে রেডিও অফিসে আসেনি। এটা একটা সামান্য ঘটনা হলেও এজন্য আমার মন বারে বারে উতলা হয়। আমার মনে হয় তার কোনো শক্ত অসুখ বিসুখ হলো। তবে ওই মহিলার সাথে আমার যা কিছু সম্পর্ক তা মানসিক। ওই কঠিন চরিত্রা নারীর সাথে আমার দৈহিক সম্পর্ক ঘটেনি। আমার রেডিও জীবনের অভিজ্ঞতা হতে বলতে পারি, যে কোনো কিছু ঘটা বা না ঘটা নারীদের উপর একান্ত রূপে নির্ভর করে। কিন্তু আমার বলতে বাধা নেই যে এই বিশেষ ক্ষেত্রে ওই বিষয়ে সে এতটুকু দায়ী ছিল না। রেডিও অফিসের এই কর্মকর্তার বিবৃতিটি লিপিবদ্ধ করার পর তাকে তার সংসার সম্পর্কে আরও কয়েকটি প্রয়োজনীয় প্রশ্ন করি। তিনি এই সকল প্রশ্নের যথাযথ উত্তর দেন। তার সাথে কথাবার্তাতে আমি বুঝি যে তার জীবনে একই সাথে দুটি দুর্ঘটনা ঘটে গেল। আমি অবাক হয়ে ভাবি যে এই দুটি দুর্ঘটনা তার মতো একজন সৎ লোককেও একসাথে সইতে হলো। আমাদের এতদ সম্পর্কিত প্রশ্নোত্তরগুলি নিম্নে উদ্ধৃত করা হলো। আপনার বর্তমান পারিবারিক অশান্তির বিষয় শুনে আমরা সত্যি দুঃখিত। আপনার গৃহের শান্তি অটুট থাকলে আপনার প্রতিভার আরও বিকাশ ঘটত। এখন আপনি আমাকে বলুন যে এই শহরের এক ধনী মল্লিকবাবুর এক কর্মচারী আপনার বাড়িতে এত যাতায়াত করেন কেন? আমরা শুনেছি যে মল্লিকবাবু তার এক ভগ্নীকে নামে মাত্র বিবাহ করেছেন। এই ধরনের ব্যক্তিদের সাথে আপনার স্ত্রীও বাইরে বেরোন। ওদের সাথে আপনাদের সম্পর্কটা একটু খুলে বললে ভালো হয়। ওহো, এইবার আমি বুঝতে পারছি যে সেই সব বিষয়ে আপনি আমাদের জিজ্ঞাসা করেন কেন। আমার বান্ধবী রেডিওর লব্ধ প্রতিষ্ঠ গায়িকা অমুকার নিকট হতে আপনারা এসব শুনেছেন। উনি এই লোকটি সম্বন্ধে কয়বার মৌখিকভাবে আমাকে সাবধান করেছিলেন। লোকটাই এমনিই তো বাড়িতে এসে এটা ওটা ফাইফরমাস খাটে। আমাদের স্বামী স্ত্রীকে লোকটা খুব ভক্তি করে। আমাদের সাথে ওর কোনো স্বার্থের সম্পর্ক নেই। আজকে আমার স্ত্রী ওকে নিয়ে সকালে একটু মার্কেটে বেরিয়েছেন, কিন্তু এত বেলা পর্যন্ত ওরা ফিরল না। তাই একটু দুশ্চিন্তাতে আছি, এই যা। আমাদের খবর এই যে আপনাদের স্বার্থহীন ওই সেবকটি এই কয়দিনে আপনার সর্বনাশ সাধনের পথে বহুদূর পর্যন্ত এগিয়েছেন। আপনার সাথে আপনার বান্ধবীর মেলামেশার বিষয় তিনি আপনার স্ত্রীকে নিয়মিত জানিয়ে থাকেন।
এইভাবে আপনার স্ত্রীর বিষাক্ত মন আপনার প্রতি তিনি আরও বিষিয়ে দিয়েছেন। এখন কথা হচ্ছে এই যে তারা দুজনে এ বাড়িতে আর নাও ফিরতে পারেন। আজ্ঞে, আপনারা ইতিমধ্যে দেখছি আমাদের সম্বন্ধে বহু সংবাদ সংগ্রহ করেছেন। ভদ্রলোক অমুকবাবু একটু ম্লান হাসি হেসে উত্তর দিলেন, কিন্তু আপনার শেষোক্ত আশঙ্কাটি অমূলক। এত শীঘ্র উনি আমার ঘাড় হতে নিশ্চয়ই নামবেন না। তবে আমাদের ওই বসংবদ লোকটি ওর বাহন মাত্র। আরও বড় খুঁটি তোর ভাগ্য বাধা। ওর যা করবার তা উনি বাড়িতে থেকে করতে চান। উমুকা দেবীর সাথে ওর নাম উঠাবেন না, এতে উমুকা দেবীর মর্যাদার হানি হতে পারে। যে করে হোক আমাদের ঘরে সকল কথা যখন আপনারা জেনেছেন, তখন লজ্জার খাতিরে এই বিষয়ে আপনাদের কাছে কোনো কিছু আর গোপন করলাম না। তবে আমার ওই বান্ধবীর মতে এই সব যা কিছু তার দোষ, তা সাময়িক। একটু সাবধানে এই সব সামান্য দোষ তার সেরে যাবে। আমার ওই বান্ধবী কিন্তু সত্যি আমার এক শুভাকাঙ্ক্ষিনী বান্ধবী। আমি বুঝতে পারি যে আপনি অন্তরের সাথে ওই মহিলাকে ভালোবেসেছিলেন। আমি একটু ভেবে ভদ্রলোককে বললাম, তাহলে একটা দারুণ দুঃসংবাদ আপনাকে দিতে হয়। আপনার বান্ধবী ওই ভদ্রমহিলা আর এ জগতে বেঁচে নেই। তিনি কোনো এক শত্রু কর্তৃক নিহত হয়েছেন। এতদ ব্যতিরেকে আরও একটি তদন্তলব্ধ সত্য সমাচার আপনাকে জানিয়ে দেই। ওই মৃতা ভদ্রমহিলা একদিন আপনার প্রথম স্ত্রী ছিলেন। এটুকু আপনি না জানলেও আপনার বান্ধবী মন্না ওই প্রথম স্ত্রীর তা জানা ছিল। আমার মুখ হতে এই দুঃসংবাদটি নির্গত হওয়া মাত্র এই বলে তিনি একবার মাত্র চেঁচিয়ে উঠেছিলেন। এরপর হঠাৎ একটা খটখট ধরাম আওয়াজ শুনে আমরা চমকে উঠলাম। সম্মুখের চেয়ারে এই ভদ্রলোককে আর দেখা যায় না। ওই চেয়ার সমেত ভদ্রলোক এই খাস কামরায় ঢুকে পড়ে, কিন্তু পরক্ষণেই ভদ্রলোক উঠে পড়ে ইশারায় সকলকে সরে যেতে বলেন। হঠাৎ মাথা ঘুরে তিনি পড়ে গিয়েছিলেন। এখন তার প্রেসার ভালো আছে। এই কথা কটি তার মুখে শুনে জনতা শান্ত হয়ে স্থান ত্যাগ করে। আমি স্তব্ধ হয়ে ভাবি, এই ভদ্রলোককে এবার আমি কি বলবো? কিন্তু আমাকে কোনো কথা বলবার সুযোগ না দিয়ে ওই ভদ্রলোকই আমার সাথে প্রথমে কথা কইলেন। স্যার, আশা করি তার মৃতদেহ আপনাদের পুলিশ মর্গে এখনও রক্ষিত আছে। ভদ্রলোক এবার একটু শান্ত হয়ে আমাদের বললেন, আমার এই ধারণা সত্য হলে ওই মৃতদেহ সৎকারের ভার যেন আমাকে দেওয়া হয়। আমার এই প্রথম স্ত্রীর সৎকার ও শ্রাদ্ধের আমি বোধ হয় একমাত্র অধিকারী। তার এই শেষ কার্য সমাধা করা আমার একটি পবিত্র কর্তব্য কর্ম। ভদ্রলোককে এই আকিঞ্চন মৃতা নারী জেনে যেতে পারেনি। সে বেঁচে থাকলে এই ইচ্ছা এর থাকত কিনা বলা শক্ত। ভদ্রমহিলা বেঁচে থেকে যা পাননি, মরে তা তিনি পেয়ে গেলেন। সৌভাগ্যক্রমে মৃতদেহ তখনও মর্গের বরফ ঘরে রক্ষিত আছে। গল্পের সুর এই চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন পঞ্চানন ঘোষালের লেখা একটি গোয়েন্দা গল্প, একটি নারী হত্যাকাণ্ডের কিনারা। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম নূপুর।